এখন আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ডাটাবেস। আমরা লোকাল হোস্টে একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করেছিলাম আমিনুর নামে। এটি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। এখন আমরা এই সাইটে যদি লগ ইন করি, এটি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে আমরা যদি ইউজারে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একজন ইউজার, অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে যদি আমরা একাধিক ইউজার অ্যাড করতে চাই, অ্যাড নিউতে ক্লিক করে আমরা একাধিক ইউজার অ্যাড করতে পারবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এই ইউজার অপশন থেকে আমরা আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস ইত্যাদি চেঞ্জ করতে পারি। কিন্তু ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ। এখান থেকে ইউজার নেম চেঞ্জ করা যাবে না। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সেভ দিলেই হয়ে যাবে। পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি। আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করি। এখন ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করি। তাহলে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে। আমি একটা অন টেস্ট হিসেবে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম। আপডেট প্রোফাইল। আমাদের ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল এবং পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা লগ আউট করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ আউট করি। অ্যাডমিন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়েছি, আবার লগ ইন করলাম। এখন এই যে এখানে লেখা ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, ইউজার নেম চেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা ইচ্ছা করলে ডাটাবেসের সাহায্যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেমও চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? লোকাল হোস্ট /phpMyAdmin সেখানে যেতে হবে। তারপর আমাদের ডাটাবেসের নেম ছিল আমিনুর। এই আমিনুরে যেতে হবে। আপনি যদি আপনার ডাটাবেসের নেম কি সেটা ভুলে যান, তাহলে সি টাইপ থেকে জাম্প htdocs যাবেন। htdocs গিয়ে আমিনুর ফোল্ডারের ডাটাবেসের নাম আমরা জানতে চাচ্ছি। এখানে wp-config.php এই ফাইলটা ওপেন করবেন। আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করছি। এখানে দেখেন ডিবি নেম আমিনুর, মানে এই ওয়ার্ডপ্রেস সাইটটা আমিনুর ওয়ার্ডপ্রেস সাইটটা আমিনুর ডাটাবেসটাকে ইউজ করছে। তো আমরা আমিনুর ডাটাবেসটা ওপেন করলাম। এখানে wp ইউজার্সে ক্লিক করলাম। এখানে ইউজার লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটা অনেক বড়, এটা এনক্রিপ্ট করা।
ইমেল অ্যাড্রেস। এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু আবার চেঞ্জ করতে পারি ড্যাশবোর্ডের মতো। ড্যাশবোর্ড তো ইউজার নেম চেঞ্জ করা যায় না, আমরা এখান থেকে ইউজার নেম চেঞ্জ করব। অ্যাডমিনটা চেঞ্জ করে আমি আমিন দিচ্ছি, ইউজার লগ ইন আমিন। ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করে ফেলি, আবার ইমেল অ্যাড্রেসটা আবার দিলাম। এই দুইটা আপাতত চেঞ্জ করি। আমাদের ইউজার নেম আমিন আর ইমেল অ্যাড্রেসটা আবার চেঞ্জ করেছি। পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা, পাসওয়ার্ডটা পুরো দেখাচ্ছি। এখন যদি আমরা আবার আমাদের সাইটে যাই, এখন আবার লগ ইন করতে হবে, কারণ আমরা ইউজার নেম চেঞ্জ করে ফেলেছি। আগে ইউজার নেম ছিল অ্যাডমিন, এখন হলো আমিন। পাসওয়ার্ড এই যে আমরা নতুন ইউজার নেম দিয়ে আবার লগ ইন করেছি। এখন যদি অল ইউজারে দিই, এই যে আগে এখানে ছিল অ্যাডমিন, এখন সেটা হয়েছে আমিন। এখানে যদিও লেখা ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবো না, কিন্তু ডাটাবেস থেকে ওই ইউজার নেম চেঞ্জ করতে পারবো। কারণ পাসওয়ার্ডটা কীভাবে, যদি আমরা ডাটাবেসের সাহায্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে সেটা কীভাবে করব? যে এখানে পাসওয়ার্ডটা অনেক বড়, এটা এনক্রিপ্ট করা, তাহলে আমাদেরকে এনক্রিপ্ট করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। MD5 হ্যাশ জেনারেটর গিয়ে আমরা এনক্রিপ্ট করতে পারি। এখানে আমি যদি লিখি আমিনুর, এই আমিনুরকে আমি এনক্রিপ্ট করব, জেনারেটে ক্লিক করলাম। আমিনুরটা এনক্রিপ্ট হয়ে এমন হয়েছে, এটা মানে হলো আমিনুর। আমি যদি পাসওয়ার্ড এটা দিয়ে চেঞ্জ করি, তার মানে পাসওয়ার্ডটা আমার চেঞ্জ হয়ে আমিনুর হয়ে যাবে। তারপর আমিনুর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। আমি এটা কপি করলাম, এখানে এটার পরিবর্তে আমার এটা দিলাম, এখন কোড দিচ্ছি। আমার পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে। এখন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে আমিনুর হয়েছে, আর ইউজার নেম তো অ্যাডমিন। এখন যদি আমরা আবার লগ ইন করি, আমাদের ইউজার নেম আমরা চেঞ্জ করে আমিন করেছিলাম, আর পাসওয়ার্ড আমিনুর। যে আবার লগ ইন করে আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করেছি ডাটাবেস থেকে। এখন আমরা প্লাগইন চেঞ্জ করব ড্যাশবোর্ড থেকে এবং ডাটাবেস থেকে। এখানে দুইটা প্লাগইন আছে, দুইটাই ইনঅ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভ 2, অ্যাক্টিভ 2। আমি আর কয়েকটা প্লাগইন ইনস্টল করি। 3 চেক এটা করলাম। অ্যাক্টিভ, আর ওয়েট করি। একটা অ্যাক্টিভ করা হয়েছে, পপুলার দিচ্ছি। কন্ট্যাক্ট ফর্ম 7 এটা ইনস্টল করি। আরও ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস SEO বাই ইউজড, এটা অনেক পপুলার, এটা করি। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ইউজ করা হয়।
যে আমি সরাসরি অনলাইন থেকে প্লাগইনগুলো ইনস্টল করছি। আপনি ইচ্ছা করলে প্লাগইনগুলো আপনার কম্পিউটারে ডাউনলোড করে তারপর সেখান থেকে ইনস্টল করতে পারেন। এখন একটা প্লাগইন ডাউনলোড করে সেটা ইনস্টল করা দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। কোথায় ডাউনলোড হয়েছে? ডাউনলোড ফোল্ডারে। আপলোড প্লাগইন থেকে এটা আপলোড করি। ফ্রেন্ডস, এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। অনেক সময় এইভাবে ইনস্টল করতে যদি সমস্যা হয় তাহলে আপনি প্লাগইনটাকে আনজিপ করে জাম্পের ভিতর, স্টিডক্সের ভিতর ওয়ার্ডপ্রেসটা যে নামে রেখেছেন সেই নামের ভিতরে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে ইনস্টল করতে পারেন। আমি আরেকটা ইনস্টল করে দেখাচ্ছি সেভাবে। ফেসবুক লাইক এটা করি। এটা ডাউনলোড হয়ে গেল। এই যে এই প্লাগইনটাকে আমি আনজিপ করি, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো আছে, তাহলে আমাকে এই ফোল্ডারটা কপি করতে হবে। এটা কিন্তু আনজিপ করা। তারপর আমাকে যেতে হবে htdocs-এর মধ্যে। এখানে আমি নূর ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস এখানে নিয়ে পেস্ট করব। এই প্লাগইনটা আমি এভাবে পেস্ট করলাম। এখন যদি আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই তাহলে আমি এই প্লাগইনটা এখানে দেখতে পারবো। এই যে ফেসবুক লাইক বক্স থাম্বনেইল, এই প্লাগইনটা এখানে চলে এসেছে, ইনস্টল হয়ে গেছে। আমরা তাহলে অনেকভাবে প্লাগইন ইনস্টল করতে পারি। সরাসরি অনলাইন থেকে করতে পারি, অনলাইন থেকে পিসিতে ডাউনলোড করে জিপ ফাইলটা, সেই জিপ ফাইলটা আপলোড করতে পারি, অথবা সরাসরি ফাইলটা, এই প্লাগইনটাকে আনজিপ করে প্লাগইন ফোল্ডারের মধ্যে রাখলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এখন আমরা এখান থেকে কয়েকটা অ্যাক্টিভ করি। এখানে একটা অ্যাক্টিভ আছে, আর একটা অ্যাক্টিভ দিচ্ছি, দুইটা। এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। এক্সম্যাটটা অ্যাক্টিভ করি।
কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যাক্টিভ করি, ফেসবুক লাইক বক্স, হ্যালো ডলি এটা অ্যাক্টিভ করি। এই যে এখানে ফ্ল্যাগিং আছে টোটাল 6টা, মধ্যে অ্যাক্টিভ 5টা, ইনঅ্যাক্টিভ 2টা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফ্ল্যাগিনের মধ্যে 5টা অ্যাক্টিভ, 2টা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলো এটা একটা আর এটা আরেকটা। এখন আমরা যদি ফ্ল্যাগিন ফোল্ডারের মধ্যে যাই, এই যে সি ড্রাইভের জাম্পের ভিতর htdocs-এর মধ্যে আমিনুর নামে ফোল্ডারটা আমরা রেখেছিলাম ওয়ার্ডপ্রেসের। আমিনুরের ভিতর WP কন্টেন্ট, তারপর ফ্ল্যাগিনস। এখানে আপনারা 7টা ফ্ল্যাগিন দেখতে পারবেন। কিসমেট 1টা, কন্ট্যাক্ট ফ্রম 7 2টা, ফেসবুক লাইভ 3টা, 3 চেক 4টা, ওয়ার্ডপ্রেস 5টা, ওয়ার্ডপ্রেস SEO 6টা, আর hello.php এটা একটা ফ্ল্যাগিন 7টা। index.php এটা কিন্তু ফ্ল্যাগিন না, এটা ছাড়া বাকি 7টা হলো ফ্ল্যাগিন। এই যে হ্যালো ডলি এটা হলো এই হ্যালো PHP এটা একটা ফ্ল্যাগিন, একটা ফাইল দিয়ে একটা ফ্ল্যাগিন, আর বাকিগুলো কয়েকটা ফাইল দিয়ে একটা ফোল্ডার করে তারপরে ফ্ল্যাগিন তৈরি করা হয়েছে। এখন আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে প্লাগইন অ্যাক্টিভ করেছি, ইনঅ্যাক্টিভ করেছি, ইনঅ্যাক্টিভ করে এটা আবার ডিঅ্যাক্টিভ করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যে এখন অ্যাক্টিভ 4টা, আবার অ্যাক্টিভ করে তাহলে 5টা হয়ে যাবে, 5টা। এখন আমরা ডাটাবেসের সাহায্যে কীভাবে প্লাগইন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হয় এখন সেটা দেখাচ্ছি। ডাটাবেসের WP অপশনে যেতে হবে। আমাদের সাইটের যে ইউআরএলটা, যেমন localhost/amnur, এতটুকু আমাদের সাইটের অ্যাড্রেস। এই যে এটা যদি ওপেন করি মূল সাইটটা localhost/amnur এতটুকু। এই যে ডাটাবেসের মধ্যে এটা এখানে আছে সাইট ইউআরএল, এটা হোম ইউআরএল, এটা localhost/amnur। আর প্লাগইন চেঞ্জ করার জন্য সেকেন্ড পেজে যেতে হবে, যে পেজ নাম্বার 1, এখানে 30টা ডাটা আছে। আমি যদি নেক্সট পেজে যাই তাহলে পেজ নাম্বার 2, হ্যাঁ পেজ নাম্বার 2, এখানে আরও 30টা আছে। এখানের মধ্যে প্লাগইন অ্যাক্টিভ, এই যে 33 নাম্বার অ্যাক্টিভ প্লাগইনস, A5 মানে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে। আমি যদি আমাদের ড্যাশবোর্ডে দেখি, হ্যাঁ ড্যাশবোর্ডে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে। যদি আবার রিলোড দিই তাহলে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে, 2টা ইনঅ্যাক্টিভ। এখন ডাটাবেসের সাহায্যে আমি একটা প্লাগইনকে ইনঅ্যাক্টিভ করব। এখন এখানে এডিটে ক্লিক করব। এখন 5টা প্লাগইন অ্যাক্টিভ করা, যে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা সে 5টা প্লাগইনের নাম আছে এখানে। A5 মানে হলো 5টা প্লাগইন অ্যাক্টিভ করা। এখন কোন কোন প্লাগইনগুলো অ্যাক্টিভ করা সেটা প্লাগইনের নামগুলো শুরু এখান থেকে I0 থেকে আবার আরেকটা শুরুর আগ পর্যন্ত, এতটুকু মিলে হলো একটা প্লাগইন। I0 I এর মান হলো 0 1 2 3, এভাবে। A5 মানে 5টা প্লাগইনের মধ্যে I0 একটা প্লাগইন, I1 2টা প্লাগইন, I2 3টা প্লাগইন, I3 4টা প্লাগইন, I4 এ হলো 5টা প্লাগইন। এটা একটা প্লাগইন, একটা প্লাগইনের কোড হলো এতটুকু। আবার I1 থেকে I2 এর আগ পর্যন্ত সেমিকোলন পর্যন্ত এখানে হলো আরেকটা প্লাগইন। তো আমরা যদি একটা প্লাগইন কমিয়ে ফেলি তাহলে এখানে 4 দিতে হবে, তো এখানে 4 দিলাম। আর একটা প্লাগইন কমিয়ে ফেলি, প্লাগইনটা কমাবো, কন্ট্যাক্ট ফ্রম 7 প্লাগইনটা কমাচ্ছি। এই I এর মান শুরু থেকে এতটুকু পর্যন্ত, এই যে I এর মান 1, এটা হলো সিরিয়াল নাম্বার, 0 থেকে শুরু হবে সিরিয়াল নাম্বারটা। S হলো 36, S এর মান হলো এই যে ডবল কোটেশন থেকে এখান থেকে শুরু করে আবার ডবল কোটেশনের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে, এটা হলো 36। এটা যদি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়েছি। এখন দেখেন I এর মান 0, তারপর I এর মান 1 হওয়ার কথা, এখানে I এর মান 2, এটা চেঞ্জ করে আমাদেরকে 1 করতে হবে, সিরিয়ালটা ঠিক রাখতে হবে। তারপর I এর মান 3, এটাও চেঞ্জ করে 2 দিতে হবে, সিরিয়ালটা ঠিক রাখার জন্য 1 2। তারপর এটা 4কে করতে হবে 3, হ্যাঁ। তাহলে 4টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে। এটা একটা, এতটুকু পর্যন্ত আরেকটা, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা, আর এতটুকু পর্যন্ত আরেকটা, 4টা প্লাগইন। A সমান 4 দিয়েছি। এখন যদি আমরা সেভ দিই
তাহলে সেভ হয়ে গেল। A4 মানে 4টা প্লাগইন এখন অ্যাক্টিভ করা আছে। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে দেখি, ড্যাশবোর্ডে আগে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা ছিল। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই, এই যে এর মান A4 হয়ে গেল, মানে 4টা প্লাগইন এখন অ্যাক্টিভ করা আছে, একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা আগে অ্যাক্টিভ ছিল, আমরা ডাটাবেস থেকে এটা ইনঅ্যাক্টিভ করেছি। এখন ডাটাবেস থেকে যদি আমরা আবার কন্ট্যাক্ট ফর্ম 7 বা অন্য কোনো প্লাগইনকে অ্যাক্টিভ করতে চাই, তাহলে আবার ডাটাবেসে যেতে হবে। এখানে আবার এডিটে একটা প্লাগইন যদি আমি বাড়াই, তাহলে আমাকে দিতে হবে এখানে এর মান 5। এই যে এতটুকু আয়ের মান থেকে শুরু, এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে আবার পেস্ট করছি। এখন আয়ের মান 3 পর্যন্ত আছে, এটা হবে আয়ের মান 4। এস হলো স্ট্রিং, মানে এতটুকু থেকে এতটুকু কয়টা ক্যারেক্টার আছে। এখানে এই প্লাগইনটার ক্ষেত্রে 23টা ক্যারেক্টার আছে। তো কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটার ক্ষেত্রে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা গুনে আসি। কন্ট্যাক্ট ফর্ম 7টা রিনেম করে এখানে এই নাম্বার কপি করে নিচ্ছি। এই স্ল্যাশের আগ পর্যন্ত এটা কন্ট্যাক্ট ফর্ম 7, তারপর স্ল্যাশের পরে যেখানে যেমন ওয়ার্ড ফ্রেন্ডস .php আছে, আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা PHP ফাইল আছে, সেটা নিতে হবে। এই যে wp কন্ট্যাক্ট ফর্ম 7.php, এই ফাইলের স্ট্রিংটা নিতে হবে, ফুল নামটা নিতে হবে। এখন এই স্ল্যাশের এই পাশটা যদি আমি এটা রিপ্লেস করি, তাহলে আমাদের এখানে এই কোটেশন থেকে এই কোটেশনের মধ্যে কয়টা ক্যারেক্টার হলো আমরা যদি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, মানে এই ডব্লিউ কোটেশনের মধ্যে 34টা ক্যারেক্টার আছে। তাহলে এখানে এস এর মান 34 দিতে হবে, 36। তাহলে হয়ে গেল। এস এর মান 5, মানে এখানে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে। এস এর মান 0-তে একটা, 1-এ একটা, 2-তে একটা, 3-তে একটা, 4-এ একটা। তাহলে এস এর মান 5, মানে এখানে 5টা প্লাগইন অ্যাক্টিভ করা আছে। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখি, ড্যাশবোর্ডে আগে 4টা ছিল, এখন যদি আমি এটা রিলোড করি পেজটা, যে 5টা হয়ে গেছে এবং কন্ট্যাক্ট ফর্ম 7টা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আগে ইনঅ্যাক্টিভ করেছিলাম প্লাগইনের মাধ্যমে, এখন আবার ওই ডাটাবেসের মাধ্যমে, এখন আমি ডাটাবেসের মাধ্যমে এই কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা অ্যাক্টিভ করেছি। এখন এখানে 7 মানে 7টা প্লাগইন আছে আমাদের প্লাগইন ফোল্ডারের মধ্যে। এখন প্লাগইন ফোল্ডারের মধ্যে কোনো প্লাগইন নেই, এমন কোনো প্লাগইন কিন্তু ডাটাবেস থেকে অ্যাক্টিভ করা যাবে না। ডাটাবেস থেকে একমাত্র সেই প্লাগইনগুলো অ্যাক্টিভ করা যাবে যে প্লাগইনগুলো এখানে আছে, এই প্লাগইন ফোল্ডারের মধ্যে আছে। এখন আমি যদি নতুন একটা প্লাগইন অ্যাক্টিভ করতে চাই, তাহলে প্লাগইনটাকে আগে ডাউনলোড করে আনজিপ করে কপি করে এখানে এনে রাখতে হবে। এখানে এনে রাখার পরে তারপরে আমরা ডাটাবেস থেকে এই প্লাগইনটা অ্যাক্টিভ করতে পারবো। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্লাগইন অ্যাক্টিভ করতে গিয়ে সাইটটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা সাদা হয়ে থাকে, তখন আমরা সাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারি না। ড্যাশবোর্ডে ঢুকতে না পারার কারণে তখন দেখা যায় প্লাগইনটা ইনঅ্যাক্টিভ করা যাচ্ছে না এবং সমস্যার সমাধান হচ্ছে না। তখন যদি আমরা ডাটাবেস থেকে এইভাবে প্লাগইনটা ইনঅ্যাক্টিভ করে ফেলি, যে প্লাগইনটার জন্য সমস্যা হয়েছে, তাহলে প্লাগইনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন আবার সাইটটা ঠিক হয়ে যাবে, তখন আর সাইটে কোনো সমস্যা করবে না। এখন আমরা দেখি কিভাবে থিম ইনস্টল করতে হবে ডাটাবেস থেকে। এখানে কয়টা থিম আছে, 2015 একটা, 14 একটা, 13 একটা।
3টা থিমের মধ্যে এখন এটা অ্যাক্টিভ করা আছে 15। আমরা যদি এই থিমটাকে এখান থেকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ 2014 থিমটা আমরা ডাটাবেস ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভ করেছি। এখন যদি আমরা আমাদের সাইটটাকে দেখি, এই যে নতুন থিমের অ্যাপিয়ারেন্স চলে আসছে। এখন যদি আমরা ডাটাবেসের সাহায্যে এই থিমটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমরা কীভাবে করব? এই থিমের নাম 2014, এখানে দেখেন একটা স্পেস আছে 2014, কিন্তু ওই থিম ফোল্ডারের মধ্যে যেভাবে নামটা আছে ঠিক সেভাবে আমাদেরকে নামটা কপি করতে হবে। এই যে আমিনুর ফোল্ডারের মধ্যে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমসের মধ্যে আমরা কোনটা এখন কপি করব? 2013। এই যে 2013 এই থিমটার এখানে স্পেলিংটা যেভাবে বানানটা ঠিক সেভাবে কপি করতে হবে। এই যে নামটা আমি কপি করলাম, এই নামটা ডাটাবেসে বসাবো। এই ডব্লিউপি অপশন, তারপরে সেকেন্ড পেজে যাচ্ছি। সেকেন্ড পেজে এখানে যে 41 নাম্বার আছে টেমপ্লেট 2014, এখন বর্তমানে 2014 অ্যাক্টিভ করা আছে। টেমপ্লেট 2014, স্টাইল শিটও 2014, মানে যে থিমটা আমাদের অ্যাক্টিভ থাকবে সেটা এখানে টেমপ্লেট হয়ে এই নাম থাকবে, স্টাইল শিটে এই নাম থাকবে। আমরা যদি ডাটাবেস থেকে সেই থিমটা চেঞ্জ করতে চাই, তাহলে টেমপ্লেটের নামটা চেঞ্জ করতে হবে, স্টাইল শিটের নামটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দুইটাই চেঞ্জ করি, 2014টাকে চেঞ্জ করে আমি 2013 দিলাম, দিলে সেভ হয়ে যাবে। তারপরে এটাকে যদি স্টাইল শিটটাকে যদি আমরা চেঞ্জ করি, এটাকে 2014 দিয়ে, যে 2013, এখন দুইটাই চেঞ্জ করেছি। এখন যদি আমরা আমাদের এই পেজটাকে রিলোড করি, তাহলে দেখবো আমরা এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সাইটটাকে দেখলে আমরা নতুন চেহারা দেখতে পারবো, সাইটের নতুন থিমটা অ্যাপ্লাই হয়েছে। এই যে নতুন থিম অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমরা এইভাবে ডাটাবেসের সাহায্যে থিমও অ্যাক্টিভ করতে পারি, ইনঅ্যাক্টিভ করতে পারি, প্লাগইনও অ্যাক্টিভ করতে পারি, ইনঅ্যাক্টিভ করতে পারি। অনেক সময় দেখা যায় কোনো প্লাগইন ইনস্টল করার সময় সাইট ভেঙে যায়। যদি প্লাগইন থিমে ইনস্টল করার সময় সাইট ভেঙে যায়, যদি থিমে কোনো সমস্যা থাকে বা ঠিক সময়ে ইনস্টল না হয়, এবং সাইট যদি ভেঙে যায় বা সাইটে যদি এরর আসে, তখন দেখা যায় সাইটের ড্যাশবোর্ডে ঢোকা যায় না। তাহলে আমরা এইভাবে ডাটাবেস থেকে সে থিমটা যদি চেঞ্জ করে ফেলে অন্য একটা থিম দিই, তাহলে আমাদের সাইটটা আবার কাজ করবে। তখন ড্যাশবোর্ডে গিয়ে তখন আমরা প্রয়োজনীয় বাকি কাজগুলো করতে পারবো। তাহলে এই ডাটাবেসটা ড্যাশবোর্ডের বিকল্প হিসেবে আমরা ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে জেনেসিস ফ্রেমওয়ার্ক, এখানে দুইটা থিম ইনস্টল করতে হয়, যেমন একটা প্যারেন্ট থিম বা জেনেসিস ফ্রেমওয়ার্ক থিম, আর একটা চাইল্ড থিম। সেক্ষেত্রে এখানে টেমপ্লেটের মধ্যে দিতে হবে জেনেসিস ফ্রেমওয়ার্কের নামটা, আর স্টাইল শিটে দিতে হবে চাইল্ড থিমের নামটা। তাহলে সেই থিমটা অ্যাক্টিভ হবে। যে থিমগুলোতে প্যারেন্ট থিম এবং চাইল্ড থিম দুইটা ইনস্টল করতে হয়, তাহলে সেখানে টেমপ্লেটের নাম দিতে হবে প্যারেন্ট থিম, আর স্টাইল শিটের নাম দিতে হবে চাইল্ড থিম। তাহলে সেই থিমটা ইনস্টল হয়ে যাবে ডাটাবেস থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে যদি নতুন কোনো থিম আমরা ডাটাবেসের মাধ্যমে অ্যাক্টিভ করতে চাই, তাহলে কিন্তু আগে থিমটা এনে এখানে রাখতে হবে। এই যে আমিনুর ডব্লিউপি কন্টেন্টের মধ্যে থিম, এই থিমের মধ্যে একটা নতুন একটা থিম আনজিপ করে এখানে রাখার পরে তারপর ডাটাবেস থেকে সেটা অ্যাক্টিভ করা যাবে। এখানে যদি থিমের ফোল্ডারের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু ডাটাবেস থেকে অ্যাক্টিভ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।